আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা, সিনেমার কারিগর, সিনেমা বায়োস্কোপ মেকার এবং বিচিত্র ধর্মী বায়োস্কোপ মেকার এবং শেখ পরিবারের স্নেহধন্য শেখ মুজিব সিনেমার অভিনেত্রী, নায়িকা তিশার হাজবেন্ড হিসাবে উনি অন্য দিক দিয়েও পরিচিত, সেই মুস্তাফা সরোয়ার ফারুকী তার ফেসবুক পোস্টটা, যেটা এই পোস্টটা পড়ে আমার প্রতি পদে পদে হাসি এবং ভিমরি খাওয়ার দশা হলো। কারণ হলো পোস্টের প্রতিটা লাইনে লাইনে শব্দে শব্দে আতঙ্ক, ভয়, থরথর করে কাঁপার একটা লক্ষণ। এই মুস্তাফা সরোয়ার ফারুকী, যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয়, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে সে বিতর্কিত ভিন্ন কারণে। কারণ তার মেকিং এ কোনো গ্রামার ছিল না। এতদিনকার যুগ যুগ ধরে সৃষ্টি হওয়া নাটক, সিনেমার যে রোল থাকে, যে ব্যাকরণ থাকে, সেই ব্যাকরণের ধারে কাছেও সে যেত না। একটা গদবাঁধা সমাজের একটা অংশকে সাময়িক মজা দিয়ে ফারুকী এই মেকার হয়েছে, এইটুকুই তার যোগ্যতা। এবং এই যোগ্যতায় বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি সবটাই যদি বলি, সেই সংস্কৃতির একদম মুন্ডিতে তাকে বসানো হয়েছে। মানে গার্জিয়ান, সংস্কৃতি সাহিত্যের গার্জিয়ান হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। তার ইচ্ছা মতো লুটপাট করেছে, তার ইচ্ছা মতো জুলাই জাদুঘর একটা বানানোর পায়তারা করেছে, এবং সেই জাদুঘর হচ্ছে, যে জাদুঘর টিকবে কি টিকবে না এই নিয়ে বিস্তর আলাপ আছে। এবং এই জাদুঘরের আসলে বৈশিষ্ট্য কি কি থাকবে না থাকবে, এবং সেই জাদুঘর করতে গিয়ে লুটপাট চালিয়েছে, নিয়োগ বাণিজ্য করেছে, অনুদান দিতে গিয়ে বাণিজ্য করেছে। মানে বলে না যে যে পাপ করে, পাপ নিজেকে তাড়িয়ে বেড়ায়। পাপের একটা আলাদা বিষয় আছে, যে সবসময় মানুষ বলে যে পাপ করলে পরে পাপে ভয়ে চরথর হয়ে পাপেই তো ভয় পায়। এবং যার কথা বলছি, এই ফারুকী জুলাই সন্ত্রাসীদের গডফাদার। সে নিজেও এটা স্বীকার করে, জুলাই সন্ত্রাসে তার উস্কানি ছিল। সোশ্যাল মিডিয়ায় যে জুলাই সন্ত্রাসীরা যেরকম সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে পোস্ট দিতে খুব পছন্দ করে, মোস্তফা সরোয়ার ফারুকীও তার চেয়ে কম যায় না। তার এই ভয় লাগানো, ডর খাওয়া, ভিমরি খাওয়া, এখন বদহজম হওয়া পোস্ট থেকে দুই চারটা লাইন একটু আপনাদেরকে পড়ে শোনাই। তার এই ভয়ে যুবতবু হওয়া ফেসবুক পোস্টটা একটু নজর দিতে চাই। এবং এই পোস্টে শুধু ভয়ে যুবতবু হওয়া না, নিজেকে খুব সুপিরিয়র বানানো। তার কাছে কোনো মানুষকেই সে পাত্তা দেয় না, অন্য যারা তার সমালোচনা করছে তাকে সে পাত্তা দেয় না। দু একটা লাইন একটু শুনেন, আপনাদেরও গা জ্বলবে। ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তবে সেই মূল্য এতটা ভয়াবহ হবে তা কখনো ভাবেননি বলে জানান তিনি। রবিবার 7 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফারুকী। আর একটু সামান্য জায়গা, স্ট্যাটাসে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নেই, কিন্তু সেটা যে এরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়ে এমন সব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করেননি। এই হচ্ছে ফারুকীর কথার ধরন। এবং এখানে বহু বুঝানো শুরু করেছে, ওই যে গাছেরটাও যে খাইছে তলারটাও খাইছে। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের চূড়ান্ত সুবিধা নিচ্ছে, সরকারি অনুদানে সিনেমা নাটক ডকুমেন্টারি বানাইছে, বিজ্ঞাপনের ব্যবসা করছে। বিএনপি আমলেও ধুমায়া চুটায়া ব্যবসা করছে, তত্ত্বাবধায়ক সরকার আমলেও চুটায়া ব্যবসা করছে। এই সব কিছু নিয়ে সে একটা বিশাল নিজের একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছে, যে সে এইসব করে নাই, তার বিশাল মেধা বিক্রি করেই সে নাকি নির্মাতা হয়েছে। কিন্তু তার এই যে ভয়ে আটকে ওঠা, যে সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি। যখন আওয়ামী লীগ মাঠে তার ঝটিকা মিছিল এখন আনুষ্ঠানিক মিছিলে চলে গেছে, একের পর এক মিছিলে সারা বাংলাদেশে মাথা থেকে মাথা পর্যন্ত কাঁপাচ্ছে তাদের ওই জয় বাংলা স্লোগান দিয়ে। সেই সময় ফারুকীরা
কোন চিপা থেকে এখন বয়ান দিচ্ছেন এটা বোঝা খুব মুশকিল। এর মধ্যে ছড়িয়েছে, আমি 100% দায়িত্ব নিয়ে বলছি না, তবে সোশ্যাল মিডিয়ায় খুব শয়লাম যে ফারুকী, তার স্ত্রী সেই নায়িকা তৃষা এবং তার পরিবার সহ অস্ট্রেলিয়া চম্পট দিছে, সে অস্ট্রেলিয়া চলে গেছে। এই কথা বলতে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশ থেকে এদের ভাত উঠে গেছে, এবং বাংলাদেশ থেকে ভাত উঠে যাবে যাই নেই, শেষ থাপায় যা খাওয়ার সেই থাপায় খাইছে। খায়া ভাবছিল যে ইউনূস জামানা গেছে গিয়া, যাক বিএনপি জামানা চললেও আওয়ামী লীগ বোধহয় আর কোনোদিন এই দেশে ফিরে আসবে না। এই কল্পনা থেকে, এই দুঃস্বপ্ন যে দুঃস্বপ্ন হয়ে যাবে, এই জায়গা থেকে তারা ভেবেছিল যে যা কামানোর কামায় নিলাম, আচ্ছা দেশে যদি থাকতে পারি থাকবো, আর নাহলে বিদেশ চলে যাব। এই প্ল্যান নিয়ে তারা ছিল বলে আজকে তাদের বুকের ভিতরে এই ধুপধুপানি, এই কামড়ানো, মানুষ ছি ছি গালিগালাজ করছে, চারদিকে ধিক্কার। যে ফারুকীর মতো একটা লোক যেখানে উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশে মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে, দুর্নীতি করছে, অনিয়ম করছে, জুচ্চুরি করছে, তার ইশারায় বহু অভিনেতা অভিনেত্রীর জীবন জ্বালাপালা হয়ে গেছিল। সেই সব কিছুর পরে এখন বোধহয় পাপের ডঙ্কা বাজা শুরু করেছে, নিজেই নিজের কপালে এখন হাত দিয়ে বসলো। ভালো থাকবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কথিত অন্তর্বর্তীকালীন সরকারের 6 আগস্ট থেকে 14 জুলাই 2024 এই 100 দিনে হত্যাকাণ্ডের সংখ্যা 600+, অর্থাৎ 600-র ঊর্ধ্বে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম 100 দিন হত্যাকাণ্ডের সংখ্যা 605। এই হত্যাকাণ্ডের সংখ্যাটা গণমাধ্যম এবং সরকারি বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অর্থাৎ সর্বশেষ 3টি সরকারের প্রথম 100 দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির যে চিত্র, বিশেষ করে হত্যাকাণ্ড, সেই বিষয়টা আমি তুলে ধরলাম। শেখ হাসিনা সরকারের 100 দিনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 40 থেকে 60 জন। ডক্টর ইউনূসের 100 দিনে 600+, এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে তার দায়িত্ব গ্রহণের 100 দিনে 605। রাষ্ট্র পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ তুলনামূলক বিচার করে দেখুন, শেখ হাসিনার সময়ই ভালো ছিলেন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। $30 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে ভারতে। কোথায়? খবরটা আপনারা ইতিমধ্যে শুনে গেছেন যে $30 বিলিয়ন বিনিয়োগ করতেছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান। কোথায় বিনিয়োগ করতেছে? কোথায় বিনিয়োগ করতেছে? দিল্লিতে। কোথায় বিনিয়োগ করতেছে? ভারতে। ভারতে 4 লাখ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খোদা নামে এক বাংলাদেশি শিল্পপতি। এর অংশ হিসেবে গত 5 জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তিনি। কি বুঝলেন? আচ্ছা, তাহলে এবার মূল খবরটা আমরা পড়ে আসি, দেখি কি আছে সেখানে। তাহলে একটু শুনি, খুব মজার খবর না এটা? যখন আমার ভাবির পোলারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে, তখন বাংলাদেশি বিনিয়োগ করতেছে ভারতে গিয়ে। আবার কি যেন আছে, ফাসেক চৌধুরী নাকি কাকে যেন নিয়োগ দিয়েছিল বিনিয়োগ আনতে, কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করলো, ফলাফল শূন্য। তাহলে এবার শোনেন কি আসছে, একটু খবরটা একটু শুনে আসি। খবর পড়তেছি, এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের, সেখানে খবর হল শিরোনাম, ভারতে $30 বিলিয়ন মানে 4 লাখ কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলাদেশি অস্ট্রেলীয় ব্যবসায়ী। মূল খবর হচ্ছে ফোর্বসের। তো আচ্ছা, যাই হোক, আবার বললেন না যেটা এটা ভারতের গুজব, এটা আবার বললেন না। হ্যাঁ, আবার বললেন না এটা শেখ হাসিনা গুজব ছড়িয়েছে, বা আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে, বা আমি গুজব ছড়িয়েছি, বা ভারতের
যারা দালাল তারা এটা আবার বললেন। হ্যাঁ, হ্যাঁ। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ক্লাউড কম্পিউটিং এর চাহিদা ক্রমেই বাড়ছে। সেই চাহিদাকে কাজে লাগাতেই 2030 সালের মধ্যে ভারতের ডেটা সেন্টারের প্রকল্পে 3 লাখ কোটি রুপি 30 বিলিয়ন বিদেশি বিনিয়োগ করছেন, ডলারের বেশি বিনিয়োগ করছেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশি শিল্পপতি রবিন খোদা। হায় খোদা, হায় খোদা খালেদ, এটা কি হইলো? হায় খোদা জামাতের আমির, হায় খোদা পাশে, এটা কি হইলো? শোনেন, এই বিনিয়োগ লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মকর্তার সাথে বৈঠক করেছেন রবিন। বৈঠকের পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে এয়ার ট্রাঙ্ক জানিয়েছে গোটা ভারত জুড়ে তারা 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে। এক্স নরেন্দ্র মোদী লিখেছেন, মানে বলেছেন, এই ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআই এর আন্তর্জাতিক হাব হিসেবে ভারতের অবস্থানকে আরো মজবুত করবে। স্থানীয় সরবরাহ চেইনকে সহায়তা করে উদ্ভাবনীমুখী প্রবৃত্তিতে গতি আনবে। এটা নরেন্দ্র মোদীজি তার টুইটার বা এক্স হ্যান্ডেলে লিখেছেন। সবচেয়ে বড় প্রকল্পটি তৈরি হবে পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের, কোথাও আবার শিবসেনার দেশে, শিবসেনা রাজ্যে। হ্যাঁ, চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এক্সে জানান, এয়ার ট্রাঙ্ক তার রাজ্যে 3 গিগাওয়াটের একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে। এর জন্য প্রায় 2 লাখ কোটি রুপি করা হবে। মুম্বাইয়ের অদূরে রায়গড়ে এই প্রকল্পের জন্য জমি কিন্তু ইতিমধ্যে লেটার অফ ইন্টেন্টে সই করেছে সিডনি ভিত্তিক সংস্থাটি। বুঝতে পারছেন? আর সিইও রবিন খোদা বলেছেন, আমাদের উচ্চাকাঙ্ক্ষার মাত্রার সঙ্গে ভবিষ্যতের চাহিদার মাত্রা মিলে যাওয়ার সম্ভাবনা যে অল্প কয়েকটি বাজারে রয়েছে, ভারত তার অন্যতম। তারপর শুনেন, এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ক্রমশ নিজেদের উপস্থিতি শক্তিশালী করেছে। সেটা শুনেন, ডেটা সেন্টার এই রমরমা ভারতীয় ধন কুবেরদের আকৃষ্ট করেছে। আগামী কয়েক বছরে ভারত জুড়ে ডেটা সেন্টার অন্যান্য ডিজিটাল অবকাঠামো প্রকল্প প্রায় $100 বিলিয়ন করে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে মুকেশ আম্বানি সহ। আচ্ছা, ওটা বাদ দিলাম, মুকেশ আম্বানি তার দেশে কি করবে? কি বুঝলেন ভাই? কি বুঝলেন? এখন শুনেন, 2-1টা কমেন্ট করে শোনাই। আমি এখানে করছি দিল্লি না ঢাকা, কিভাবে ভোলারা। একজন প্রশ্ন করেছেন, একজন লিখেছেন, আব্দুল মালিক লিখেছেন, বাঙ্গুদের কলজা ফাইটটা যায়। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি, কেউ আবার দোয়া করছে তার জন্য। আচ্ছা, তারপর দেখেন, একজন লিখে আলে কামটা করলো কি, আরেকজন লিখছে আমরা কি দোষ করলাম। প্রত্যেক ব্যবসায়ী তার বিনিয়োগের রিটার্ন চাইবে। সর্বশেক্ষেত্রে ভারতের মতো 150 কোটি মানুষের দেশে $30 বিলিয়ন বিনিয়োগ শুধু ব্যবসার দৃষ্টিকোণ থেকে করা হয়। জি, কথা সত্যি, এটাই সত্যি, এই কথাটাই বলি। হ্যাঁ, এই দেশে কয়টা ইসলামী কওমি মাদ্রাসা ও মসজিদ বানালে জনগণ প্রাণ খুলে দোয়া দিত। স্কাই টিভি নামে একজন করছেন। আরেকজন লিখেছেন, আতিকুর রহমান, উনি সুন্দর বলেছেন যে প্রতিটি বাজারে নিজস্ব শক্তি সত্তা আছে, কিন্তু ভারতে প্রবৃদ্ধি গতি পথ অন্যান্য, বিপুল জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে হচ্ছে সম্ভাবনা কোথাও পাওয়া কঠিন। ঠিকই বলেছেন। একজন লিখেছেন, নিশাত রায়, ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি। ঠিক আছে, যেখানে বেশি লাভ সেখানে বিনিয়োগ। কারেক্ট, ঠিকই বলেছেন, এটাই সবাই। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দিতে পারলে বিনিয়োগ বাংলাদেশে করতে। কারেক্ট, এই কথাটাই তো বলি। তো আপনি বিনিয়োগ বাড়াবেন কি এই জঙ্গিবাদ উস্কানি দিয়ে, মৌলবাদ উস্কানি দিয়ে? পাকিস্তানকে জায়গা দিলে আপনার বিনিয়োগ বাড়বে? পাকিস্তানের নাম শুনলে তো মানুষ পালায় যায়। যাই হোক, তারপর আরো কি দেখেন, তার বিনিয়োগের জায়গা সঠিক। বাংলাদেশে বিনিয়োগ করলে সে লস হবে, সেটা সবাই জানে। নিজের দেশ দেখিয়ে যারা অন্য দেশে গিয়ে ইনভেস্ট করে বিজনেস করতে, তাদের সুযোগ দেওয়া উচিত। গুড ডিসিশন, বিনিয়োগকারী ভুল করে না। আরেকজন তার পরিচয় লিখেছে, রবিন খোদার বাবার নাম এস.এম. ওয়াজেদ আলী। তিনি বাংলাদেশ সরকারি চাকরিজীবী, সিভিল সার্ভিস কর্মরত ছিলেন। পরিবারের আদি নিবাস ছিল সিরাজগঞ্জ জেলার ছায়াতলী গ্রামে। তাই নাকি? ইন্টারেস্টিং। পরে চাকরি গ্রহণ করে তিনি ঢাকায় বসবাস শুরু করেন। সেখান থেকে রবিন খোদার জন্ম, বেড়ে ওঠা। এই রবিন খোদার মায়ের নাম নির্ভরযোগ্য প্রকাশ হয়নি। তার বাবার সঙ্গে তথ্য পাওয়া গেল, মায়ের নাম প্রকাশ করা হয় না। আরো জানেন, রবীন্দ্র বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে 2 স্ত্রী 2 কন্যার সঙ্গে বসবাস করেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন লেখছে, একজন হিন্দুর কাছে কি আশা করবেন? আলাপ শুনছেন? এখন রবিন খোদার হিন্দু বানায় ফেলছে। তারপর আরেকটা দেখি কে কি। আপনাদের একটু এটা দেখানোর কারণটা ভিন্ন।
হুম, তারপরে দেখি ইত্তেফাক লিখেছে ভারতের প্রযুক্তি খাত $30 বিলিয়ন বিনিয়োগে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের। আচ্ছা দেখি কি লিখেছে এখানে। হুম, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত রবিন খোদা প্রতিষ্ঠান এয়ার ট্রাঙ্ক এআই ও ক্লাউড সম্প্রসারণে এই বিনিয়োগ। জানা গেছে ভারতের প্রযুক্তি অবকাঠামো খাতে 2030 $30 বিলিয়ন, 3 লাখ কোটি রুপি, 3 লাখ কোটি রুপি। আমাদের বাজেট যেন কত। হুম, ঠিক আছে। তিনি বলেছেন ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি, যেটা আমি বারবার বলি, ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি যেখানে ভবিষ্যৎ চাহিদার পরিমাপ আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। প্রতিটি বাজারে নিজস্ব শক্তি থাকে, তবে ভারতের প্রবৃত্তির গতিপথ অনন্য। এখানকার বিশাল জনসংখ্যার ডিজিটাল রূপান্তর, এআই নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষার যে সংমিশ্রণ তৈরি হয়েছে তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। যাই হোক, এবার আসি কে কোথায় কি কমেন্টস করেছে ওগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন কি মনে হয় আপনাদের, আমাদের এই বাংলাদেশি কেন সেখানে গেল? আপনি যত কথাই বলেন, নিজের দেশের প্রতি সবারই কিন্তু ভালোবাসা টান থাকে। আপনি তাকে যদি অত্যাচার করেন তবুও, তাহলে রবিন খুদা, আমি যদি আজকে $30 বিলিয়ন মালিক থাকতাম বা আপনি থাকতেন, কি বলতেন? প্রথমে নিজের দেশটাকে কিন্তু আপনি বিনিয়োগ করতে চাইতেন। কথাটা সত্য কিনা বলেন, চাইতেন কিনা? চাইতেন, আমিও চাইতাম, রবিন খুদারও চাওয়ার কথা। কিন্তু কেন তিনি আসলেন না? কারণ এই দেশে বিনিয়োগের পরিবেশ নাই। এই দেশ শুধু মাদ্রাসা বানানোর জায়গা, এই দেশ শুধু মোল্লা পয়দা করার জায়গা, এই দেশে শুধু চিঙ্কু বাম পয়দা করার জায়গা, বিনিয়োগকারী পয়দা করার জায়গা না। তার একটা উদাহরণ দেই, আমি এই দেশে একটি হসপিটাল করার বিনিয়োগকারী এনেছিলাম। আপনি জানেন 3 জায়গায় জমি কিনতে গিয়ে কি হয়েছিল? কানাডা হাইকোর্ট দেখায়, সব হাইকোর্ট বিনিয়োগ করতে পারে নাই। আমি 3-4টা দেশের মানুষের বিনিয়োগের ব্যবস্থা তখনও পারতাম, এখনো পারি, ভবিষ্যতে পারবো। কিন্তু আমাদের রাষ্ট্র সেই সুযোগ সুবিধা দেয় না। একটা লাইসেন্স করতে গেলে হাসপাতালের জন্য কি করে জানেন? জমি কিনতে গেলে সাদাবাজি, জমি কিনতে গেলে বাটপারি। আশেপাশে সবাই যখনই শুনে যে এটা জমি কিনবে হাসপাতালের জন্য, আশেপাশে জমির দাম বাড়ায় দেয়। যে জমির দাম মনে করেন যে বিঘা হইলো 5 লাখ টাকা, আলোচনা করলে সেটা হয়ে যায় 10 লাখ। আবার লোক চলে আসে, আশেপাশে ইনভেস্টরদের নিয়ে যায়, নিয়ে আবার আশেপাশে তারাই জমি কেনা শুরু করে, চুক্তি করে, বায়নাপত্র আগে করে রাখে, মানে যাতে যায় গিয়ে বিপদে পড়ে ইনভেস্টর। তো ইনভেস্টর যারা করে তাদের কি বোকা মনে করেন? তারা হয়তো আমার মাধ্যমে বিনিয়োগ করবে, কিন্তু তারা তো সব খোঁজ নিতেছে, আমি কার সাথে চলি, কিভাবে চলি, কার সাথে কি, আমাকে না জানি তারা খোঁজ নেয়। সবসময় চিন্তা থাকবে ধোকার। ভালো কাজ আপনি পারবেন না। একটা জায়গা আমাদের এলাকায় পেয়েছিলাম, ওখানে 30 বিঘা, বুঝছেন? জমির কিছু দালালের জন্য সেটা নিতে পারিনি। শুধু আমাদের সরিষাবাড়িতে কমসে কম 2000 মানুষের সরাসরি চাকরি হইতো, কমপক্ষে 2000 মানুষের চাকরি হইতো পার্মানেন্ট, মানে পার্মানেন্ট চাকরি। তাহলে টেম্পোরারি থাকতো। তাহলে যেখানে 2000 স্টাফ চাকরি করবে একটা হসপিটাল, সেইখানে কত বিশাল আয়োজন হবে, কতগুলো গেস্ট হাউস হবে, কতগুলো খাবারের দোকান হবে, কত মানুষের সাথে পরিবহনের সাথে যুক্ত হবে, কতগুলো প্রতিষ্ঠান হবে সেখানে, কতগুলো আপনার এই শুধুমাত্র কম্পিউটারের যে দোকানগুলো হবে, প্রিন্টিং করার কতগুলো হবে, সেখানে ব্যাংকের কয়েকটা প্রতিষ্ঠান থাকবে, সেখানে তো কয়েকটা ব্যাংকই বসাইতে হবে, শাখা দিতে হবে, তাই না? কিন্তু আমাদের দেশে এগুলো সবসময় চিন্তা করে আমার 10 টাকা লাভ হয়েছে, সমাজের, রাষ্ট্রের যা ইচ্ছা তাই হয়েছে, কেউ সহায়তা করবে না। আপনি পণ্য রপ্তানি করবেন, আপনি বায়ার হয়ে যাবেন, যখন আপনি কোনো ফ্যাক্টরিতে যাবেন জিনিসের দাম বাড়াই দিবে। একজন আমাকে লেগেছে, আমাদের জামালপুরের কথাই আজকে লেগেছে, যে আঙ্কেল জামালপুর থেকে নকশি খাতা নিয়ে যান। আরে বাবা, এটা আমি 7-8 বছর আগে চেষ্টা করেছি, খুচরা যা বেছে সেই দাম চাই যখন পাইকারি কিনতে যাই। এই হলো বাংলাদেশের মানুষ। জুতা জুতা জুতা, একজন প্রতিবাদ করেছে আমার পোস্টে, এই যে গতকাল নাকি পরশু দিন দিয়েছি, যে জুতার দাম ভারত থেকে 180 থেকে 200 টাকা, সেই জুতা আমার বাংলাদেশে চেয়েছে 480 থেকে 500। একটা জুতা বিক্রি করলে কয় টাকা লাভ হবে? এক্সপোর্ট করলে সর্বোচ্চ 50 টাকা, ধরেন 100 টাকাই। তাহলে সে জায়গায় 500 টাকা আপনি আগেই নিয়ে নিলেন, তাহলে ফায়দাটা করবে কোথায়? 500 টাকা যদি আপনাকে দেয়, তাহলে ট্যাক্স কত যাবে? পরিবহন, আপনি বলেন, এই বাংলাদেশে ব্যবসা করতে পারবেন? ইয়ার মানে সুতার ব্যাপারে নিতে গেলে তো আরো, আর বস্তা নিতে গিয়ে তো আরো বোকা হয়েছি। ব্রোকাররাই অনেকে বলে আবার যে ব্রোকারের পাল্লায় পড়ছেন, মালিকের কাছে গেলে আরো বেশি চায়,
তখন আমার বলে ডিলাররা তো আগে নিয়ে রাখছে। মানে সব দিক দিয়ে এরকম দেখবেন, এদের মেন্টাল প্রিপারেশনটাই ভিন্ন, আপনি পারবেন না ব্যবসা করতে। তারপরে C&F এর জালিয়াতি, পরিবহনের জালিয়াতি, সেটা আলাদা, বদমাইশি করবে সেটা আলাদা, সরকারি সমস্যা, লোন পাবেন না। বিদেশে আপনি যে পৃথিবীর অনেক দেশ আছে, আপনি যদি এক্সপোর্ট করেন আপনি মিনিমাম 70% আপনি লোন পাবেন, মিনিমাম, সর্বনিম্ন কোনো কোনো দেশে 100%। আপনি যদি রপ্তানি যদি করতে পারেন, আপনি ব্যাংক আপনাকে 80% লোন দিবে, 80% মার্জিন দিবে, 80%, 70%, 90, কমসে কম তো 50% তো চোখ বন্ধ করে দেয়। আমার দেশে যান, নতুন ব্যবসায়ীদের তো হাইকোর্ট দেখাই দিবে, আপনার তো এলসি মার্জিন দিবেই না, নতুন ব্যবসায়ী মার্জিন দিবে না আপনাকে। আর যারা পুরাতন তাদেরও হাইকোর্ট দেখাই দেয়। আচ্ছা, ওই প্রসঙ্গ গেলাম, বাদ রাখেন। তাহলে আমার ভাবির পোলারা, এই যে তোমরা যে চিৎকার চেঁচামেচি, আমি যে বারবার বলি যে এই দেশে জামাতিরাই তো বিনিয়োগ করে না, বিএনপি নিজেরাই তো বিনিয়োগ করে না। বলেন 1 টাকা বিএনপির কোন শিল্পপতি 10 টাকা বিনিয়োগ করছে এই 3 মাসে? বলেন বিএনপির কোন শিল্পপতি 10 মাসে 3 মাসে, তারা এখন তো তারা ক্ষমতায়, 30 টাকা বিনিয়োগ, বিএনপির যেতগুলো এমপি আছে 1 টাকা বিনিয়োগ করছে একটা শিল্পপতি, 1 টাকা। জামাতের যত জাকাতি টাকা, ফেতরা টাকা, নিজেদের বাটপারি টাকা, এবং নিজেদের ওদেরও ফান্ড আছে, ওদের অনেক পয়সা আছে, কই তাদের বিনিয়োগ করতে শুনছেন নতুন কোনো? বরং কালকেও কি দেখলাম যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারা ঈদের ছুটিতে এসে দেখে তাদের চাকরি নাই, বা ছুটিতে এসে দেখে তাদের চাকরি নাই 2,500-এর। কি বুঝলেন? এই হচ্ছে বাংলাদেশ। শিল্প কারখানার জন্য আপনি ব্যবসা নিতে পারবেন না। নার্সারির কথা বলি, নার্সারি, এই যে না আপনি দেখতেছেন আমি নিমের গাছ লাগাইতেছি, আমি কয়েক জায়গায় নার্সারির কথা বলছি, কি বলেছে আমাকে জানেন? তাদের আগে অ্যাডভান্স দিতে হবে, মানে তারা বীজ আনবে, বীজ রোপণ করবে, তারপরে আমাকে 4 মাস পরে 3 মাস পরে দিবে, তাদের অ্যাডভান্স দিতে হবে অর্ধেক। এগুলো নার্সারির লাভ। আর ভারতে আপনি শুধু মুখে অর্ডার দিবেন, মুখে অর্ডার দিবেন, একজন যাবেন শুধু, ভারতের একজন, আপনার কাজ, আমার কাজ চলতেছে, আগামী বছর আমি ভারতে কমসে কম 1 কোটি নিম গাছ রোপণ করবো, 1 কোটি আগামী বছর ভারতে। আচ্ছা, বাংলাদেশে এখন আমি 20,000 রোপণ করতে পারি নাই, 20,000 রোপণ করতে পারি নাই। মাগনা গাছ রোপণ করবো, তা আমি করতে পারবো না। 25 টাকার নিমের গাছ এখন 45 টাকা হয়েছে, নো প্রবলেম, তারপর ঠিক আছে। আর ভারতে ওই 20-25, সর্বোচ্চ 30 রুপি, এর মধ্যেই থাকে। এরা বাড়ায় না দাম, যদি বাল্ক নেন নিলে আরো কমে। আর এখানে যখন আপনি বাল্ক মানে বেশি অর্ডার দিবেন, দাম বেড়ে যায়, অদ্ভুত ব্যাপার। এইখানে নার্সারিতে আমি বলছি যে আমার আগামী বছর আমার 20 লাখ সারা দরকার, আমি কয়েকজনকে বলেছি, সবাই আমার কাছে টাকা চায়, অ্যাডভান্স টাকা, তাও অর্ধেক টাকা চায়। চিন্তা করে দেখছেন, তার লাভ কিন্তু অর্ধেকের বেশি, আমার কাছে অর্ধেক টাকা চায় কেন? আমি মানে এরা বুঝতেন তো, ব্যবসা যারা বুঝে না, বুঝে না, বাংলাদেশের মানুষ ব্যবসা বুঝে না। আপনারা বলে দিই, আমি আমার চ্যানেলের মাধ্যমে বলি, যারা নিমের চারা যত চারা করবেন আমি কিনে নেবো আপনার কাছ থেকে, যত নিমের চারা করবেন, যত আপনি নিমের, যারা নার্সারি ব্যবসা করেন আপনি করেন, আমাকে মেসেজ করেন, এত চারা আপনার, আমি আমার টার্গেট এখন থেকে পূরণ করতে থাকবো, আপনার কাছ থেকে নিবো, আমি কথা দিলাম। আপনি চেক চাইলে চেক পৌঁছে যাবে আমার, আপনি অ্যাডভান্স পাবেন না, ওইলে ব্যবসা করি না, ওইলে করে দেখছি, টাকার ফেরত পাওয়া যায় না, জিনিস তো পাবেন, এটা কত অজুহাত,